সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে জানাই রেডিয়াম সায়েন্স একাডেমির পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা এন টাইপ সেমিকন্ডাক্টর তথা নেগেটিভ টাইপ সেমিকন্ডাক্টর এবং পি টাইপ সেমিকন্ডাক্টর তথা পজিটিভ টাইপ সেমিকন্ডাক্টর নিয়ে কথা বলবো। আমি তোমাদেরকে বলেছিলাম যেগুলো বিশুদ্ধ অর্ধপরিবাহী রয়েছে অর্থাৎ অন্তর্জাত বা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর রয়েছে, এগুলো খুব বেশি ভালো তড়িৎ পরিবহন করে না, অল্প তড়িৎ পরিবহন করে। কিন্তু এই বিশুদ্ধ অর্ধপরিবাহী তথা বিশুদ্ধ সিলিকন এবং জার্মেনিয়ামের মধ্যে যদি আমরা সুনির্দিষ্ট মাত্রায় কিছু সুনির্দিষ্ট ভেজাল তথা অপদ্রব্য মেশাতে পারি, তাহলে এই অর্ধপরিবাহীগুলোর পরিবাহিতা বহু গুণে বৃদ্ধি পায়, অর্থাৎ পরিবাহীর চাইতেও অনেক ভালো তড়িৎ পরিবহন করে থাকে। আজকে আমরা কোন ধরনের অপদ্রব্য কেমন মাত্রায় বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে মিশিয়ে একে দূষিত অর্ধপরিবাহীতে পরিণত করব, এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। এটি একটি বিশুদ্ধ সিলিকন ক্লাস এবং এটিও একটি বিশুদ্ধ সিলিকন ক্লাস। এই বিশুদ্ধ সিলিকন এদেরকে বলা হয় অন্তর্জাত অর্ধপরিবাহী বা বলা হয় ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। এই অন্তর্জাত তথা এই বিশুদ্ধ অর্ধপরিবাহীগুলো ভালো তড়িৎ পরিবহন করে না, কারণ আমরা জানি এই সমযোজী বন্ধনগুলো ভেঙে কিছু ইলেকট্রন তৈরি হয়, সেই ইলেকট্রনগুলো ওই যে হোলগুলো যেগুলো সৃষ্টি হয় সেগুলোকে পূর্ণ করতে করতে সামনের দিকে অগ্রসর হয়। ফলে অল্প কিছু মুক্ত ইলেকট্রন এবং অল্প কিছু হোল থাকার কারণে আমরা এই সকল বিশুদ্ধ অর্ধপরিবাহীর ক্ষেত্রে অল্প বা সামান্য পরিমাণে তড়িৎ প্রবাহ পেয়ে থাকি। এই বিশুদ্ধ অর্ধপরিবাহীগুলোর মধ্যে আজকে আমরা অপদ্রব্য তথা ভেজাল মেশাবো। কোন কোন অপদ্রব্য আমরা মেশাবো এটাও কিন্তু সুনির্দিষ্ট, যে কোনো ভেজাল মেশানো যাবে না। তোমাদেরকে যদি আমি বলি সব কি ভেজাল মেশানো সম্ভব, মানে যে কোনো ভেজাল মেশানো কি সম্ভব? আচ্ছা, ধরে নাও দুধ রয়েছে, দুধের মধ্যে তুমি ভেজাল মেশাতে চাও, বলো তো দুধের মধ্যে পানিকে মেশাতে হবে, তাহলে পানিটা হবে ভেজাল। কিন্তু যদি বলা হয় দুধের মধ্যে আমি কেরোসিন তেল মেশাবো, তাহলে কি এই কেরোসিন তেলকে দুধের জন্য কি ভেজাল বলা যাবে? না। তার মানে অপদ্রব্য বা ভেজালগুলো হতে হবে সুনির্দিষ্ট। তাহলে কোন ধরনের ভেজাল বা অপদ্রব্য আমরা এই বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে মিশ্রিত করব? আমরা দুই ধরনের অপদ্রব্য মেশাতে পারি। পর্যায় সারণীর পঞ্চম সারির যে মৌলগুলো রয়েছে, যেমন ফসফরাস, আর্সেনিক কিংবা অ্যান্টিমনি কিংবা বিসমাথ, এদেরকে আমরা অপদ্রব্য হিসাবে মেশাতে পারি। কিংবা পর্যায় সারণীর তৃতীয় সারির যে মৌলগুলো রয়েছে, যেমন বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, এদেরকে আমরা ভেজাল হিসাবে মেশাতে পারি। এই বিশুদ্ধ অর্ধপরিবাহীগুলোর মধ্যে আমরা এই যে অপদ্রব্যগুলো রয়েছে অর্থাৎ ভেজালগুলো রয়েছে, এদেরকে আমরা কিভাবে মিশ্রিত করব? এর বেশ কিছু মেথড রয়েছে, তবে সবচেয়ে ভালো মেথডটির নাম হচ্ছে ডিফিউশন মেথড প্রক্রিয়া অর্থাৎ ব্যাপন প্রক্রিয়া। কিরকম, কিভাবে মেশানো হয়? আচ্ছা, ধরে নাও এইটা কোনো একটি সিলিকন, বিশুদ্ধ সিলিকন বা বিশুদ্ধ জার্মেনিয়াম। পরীক্ষাগারে এই বিশুদ্ধ সিলিকন বা জার্মেনিয়াম গুলোকে প্রচুর হিট দেওয়া হয়, এদের তাপমাত্রা বাড়ানো হয় প্রায় 850 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে 1150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত এদের বাড়ানো হয়। ফলে এই বিশুদ্ধ সিলিকন বা জার্মেনিয়াম এগুলো কিন্তু ফুটতে থাকে। তারপরে এই যে ভেজালগুলো যেগুলো রয়েছে, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ কিংবা বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, এদেরকে গুঁড়া করে পাউডার করে এই বিশুদ্ধ সিলিকনের যে ভ্যাপারগুলো রয়েছে এদের মধ্যে এইভাবে মিশিয়ে দেওয়া হয়। ফলে এই বিশুদ্ধ সিলিকন বা জার্মেনিয়ামের মধ্যে ওই ভেজালগুলো এর মধ্যে ঢুকে যাবে, এর মধ্যে মিশ্রিত হয়ে যাবে। তারপরে যদি আমরা ঠান্ডা করি, তাহলে কিন্তু এই অর্ধপরিবাহীর মধ্যে এই ভেজাল অপদ্রব্যগুলো ভেতরে অবস্থান করবে।
তাহলে ধরে নাও এইখানে আমার একটি ফসফরাস পরমাণু ঢুকে গেছে, এটা হলো ফসফরাস। তাহলে এই যে সিলিকন, এদের 4টা করে যোজনী ইলেকট্রন রয়েছে, আর ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ এদের 5টা করে যোজনী ইলেকট্রন রয়েছে। তাহলে বলো তো ফসফরাসের 5টা যোজনী ইলেকট্রন আছে, তাহলে 1 2 3 4 আরো একটি রয়েছে। তাহলে এই যে আমার ফসফরাসের 4টা যোজনী ইলেকট্রন, তার চতুর্দিকের সিলিকনের 4টা এই রকম ইলেকট্রনের সাথে ইলেকট্রন শেয়ার করে তারা সমযোজী বন্ধন তৈরি করবে। কিন্তু ফসফরাসের একটি ইলেকট্রন, সে কোনো ধরনের সমযোজী বন্ধন তৈরি করার জন্য সিলিকনের কোনো ইলেকট্রন পাবে না, অর্থাৎ এর কোনো সঙ্গী নাই, এর কোনো সাথী নাই, এ বন্ড তৈরি করার জন্য আর কোনো ইলেকট্রনকে পাবে না। ফলে এই ফসফরাসের একটি ইলেকট্রন বন্ধনহীন অবস্থায় থাকবে, অর্থাৎ মুক্ত অবস্থায় থাকবে। এই ইলেকট্রনটি কোনো ধরনের বন্ধনীযুক্ত হবে না। আর আমরা জানি এই মুক্ত ইলেকট্রনগুলোই কিন্তু তড়িৎ পরিবহন করে। বলতো এই ইলেকট্রনটা ফসফরাসের কোথায় রয়েছে? এই যোজনী শেলের মধ্যে রয়েছে। তাহলে আমরা যদি একটু তাপ দেই, মানে পরিবেশ থেকে যদি তাপ শোষণ করে এই ফসফরাসটি, তাহলে এই ইলেকট্রনটি তার যোজনী শেল থেকে বেরিয়ে মুক্ত হয়ে যাবে। এই রকম আমরা যদি এক খণ্ড সিলিকন ক্লাসের মধ্যে আমরা যদি সামান্য পরিমাণ ফসফরাস মিশিয়ে দেই, তাহলে একটা ফসফরাস পরমাণু থেকে যদি একটা ইলেকট্রন মুক্ত হয়, তাহলে অসংখ্য ফসফরাস পরমাণু থেকে এই রকম অসংখ্য মুক্ত ইলেকট্রন তৈরি হবে। আর আমরা যদি এই সিলিকনের মধ্যে বিভব পার্থক্য তৈরি করি, সেই বিভব পার্থক্যের কারণে এই ইলেকট্রনগুলো কিন্তু গতিশীল হবে, ফলে আমরা বর্তনীতে তড়িৎ প্রবাহ পাবো। এই যে বিশুদ্ধ সিলিকনের মধ্যে আমরা যে এই অপদ্রব্য মেশালাম, ডোপ করলাম, এর নাম হচ্ছে ডোপিং বা ডোপায়ন। তাহলে ডোপিং বা ডোপায়ন আমরা কাকে বলবো? কোনো বিশুদ্ধ অর্ধপরিবাহীর মধ্যে এই অপদ্রব্যগুলো মেশানোর যে কৌশল, এই কৌশলকে বলা হয় ডোপিং বা ডোপায়ন। আমরা কি পরিমাণ ফসফরাস, এই অপদ্রব্যগুলো আমরা কি পরিমাণ মেশাবো? এটা কি খুব বেশি মেশানো যাবে? উত্তর হচ্ছে না, তুমি খুব বেশি ফসফরাস বা অপদ্রব্যগুলোকে মেশাতে পারবা না, সুনির্দিষ্ট মাত্রায় মেশাতে হবে। এই সিলিকনের 1 কোটি সিলিকন পরমাণুর মধ্যে একটি ফসফরাস পরমাণু ঢুকে যাবে, অর্থাৎ সিলিকনের যদি 1 কোটি পরমাণু থাকে, তার ভাগে একটি ফসফরাস পরমাণু থাকবে। কেন এত কম পরিমাণে মেশাতে হবে? যেমন তোমরা অনেকেই বলতে পারো, স্যার বেশি মেশালে তো আরো বেশি ভালো। আমি যদি বেশি ফসফরাস মেশাই, ধরে নেই সিলিকনের 1 কোটিতে আমার 5টা ফসফরাস পরমাণু পড়েছে, তাহলে 5টা মুক্ত ইলেকট্রন তৈরি হবে। মানে আমি বেশি যদি ফসফরাস মেশাই, তাহলে বেশি মুক্ত ইলেকট্রন তৈরি হবে, আর বেশি মুক্ত ইলেকট্রন তৈরি হলে বেশি তড়িৎ পরিবহন করবে, তাহলে তা আরো ভালো। কিন্তু ব্যাপারটা কিন্তু এই রকম না। দেখো, তুমি ইচ্ছে করলেই কিন্তু যেমন খুশি তেমন অপদ্রব্য মেশাতে পারো না। যেমন আমি তোমাকে একটা কথা বলি, ধরে নাও আমরা দুধের মধ্যে পানি মেশাবো ভেজাল আকারে। বলো তো, তোমার কাছে 10 লিটার দুধ আছে, তাহলে এইখানে তুমি যদি পানি মেশাতে চাও, তাহলে কতটুকু মেশাবা? ধরে নাও তুমি 1 লিটার পানি মিশিয়েছো, তাহলে 10 লিটার দুধের মধ্যে 1 লিটার পানি মেশানো যাবে। আচ্ছা বলো তো, যদি 10 লিটার দুধের মধ্যে তুমি যদি 15 লিটার পানি মেশাও, তাহলে কি তুমি এই দুধকে পানি দিয়ে ভেজাল করলে, নাকি তুমি পানিকেই দুধ দিয়ে ভেজাল করলে? তাহলে যেটার পরিমাণ কম সেটাই তো ভেজাল। দ্বিতীয় আর একটা কারণ হচ্ছে, দেখো আমি যদি সিলিকনের মধ্যে এই ভেজাল মেশাই, বলো তো এই সিলিকনের কি স্ট্রাকচার কি নষ্ট করা যাবে? না। তুমি যদি বেশি ফসফরাস পরমাণু যদি মেশাও, তাহলে তো এটা আর সিলিকনই থাকবে না, এখানে তো ফসফরাসের আধিক্য বেড়ে যাবে, এই বন্ধনীগুলো তো থাকবে না। তার মানে এই সিলিকনের যে কাঠামো, এটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এই জন্য কম পরিমাণে ফসফরাস মেশাতে হবে, অপদ্রব্যগুলো কম পরিমাণে মেশাতে হবে। আরো একটা কারণ আছে, তুমি ইমাজিন করো, ধরে নাও তুমি অনেক
অপদ্রব্য ফসফরাস পরমাণু মিশিয়েছো, অনেকগুলো মুক্ত ইলেকট্রন তৈরি হয়েছে। যখন তুমি বিভব পার্থক্য সৃষ্টি করবে তাহলে অসংখ্য মুক্ত ইলেকট্রন দৌড়াবে, তাহলে অনেকগুলো মুক্ত ইলেকট্রন যদি যায়, যাওয়ার সময় সেই ইলেকট্রনগুলো পরস্পরের সাথে ধাক্কাধাক্কি বেশি করবে, সংঘর্ষ বেড়ে যাবে, রোধের মান বেড়ে যাবে, পরিবাহিতা কমে যাবে। কিন্তু আমাদের তো সেটা উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য হচ্ছে বেশি তড়িৎ পরিবহন করবে। তাহলে আমরা এই জন্য আমরা এই অপদ্রব্যগুলোকে আমরা অল্প পরিমাণে মেশাই। শিক্ষার্থী বন্ধুরা, এই যে আমরা দূষিত অর্ধপরিবাহীটি তৈরি করলাম ফসফরাস অপদ্রব্য মিশিয়ে, এখানে বলতো এই একটি ইলেকট্রন বন্ধনহীন অবস্থায় থাকে, সেই মুক্ত ইলেকট্রনটি তড়িৎ পরিবহন করে। তাই এই ইলেকট্রনের চার্জ কি? ইলেকট্রনের চার্জ আমরা জানি নেগেটিভ। তাহলে যেহেতু ইলেকট্রনগুলো এখানে তড়িৎ পরিবহন করে আর ইলেকট্রনের চার্জ নেগেটিভ, এই জন্য এই দূষিত অর্ধপরিবাহীকে বলা হয় এন টাইপ সেমিকন্ডাক্টর, অর্থাৎ নেগেটিভ টাইপ সেমিকন্ডাক্টর। পরিবেশের তাপমাত্রায় এই যে কিছু কিছু সমযোজী বন্ধন রয়েছে সিলিকনের, এরা ভেঙে কিন্তু এইখান থেকে ইলেকট্রনটা যদি বেরিয়ে যায় তাহলে এইখানে হোলের সৃষ্টি হয়। আর আমরা জানি এই হোলও কিন্তু তড়িৎ পরিবহন করে, হোলের কারণেও কিন্তু তড়িৎ পরিবহন হয়। তাহলে যেহেতু এই সিলিকন ক্লাসে এই বন্ধনীগুলো ভেঙে কিছু হোলও সৃষ্টি হয় এবং হোলগুলো তড়িৎ পরিবহন করে, কিন্তু তার পরিমাণ খুবই কম, ইলেকট্রনগুলোর সংখ্যা বেশি। এই জন্য এই এন টাইপ যে সেমিকন্ডাক্টরটি রয়েছে, অর্থাৎ এই যে এন টাইপ যে সেমিকন্ডাক্টরটি রয়েছে, এই এন টাইপ সেমিকন্ডাক্টরে এই মেজরিটি চার্জ ক্যারিয়ারকে ইলেকট্রন, মেজরিটি চার্জ ক্যারিয়ার মানে বেশি তড়িৎ পরিবহন হবে যে চার্জগুলোর কারণে সংখ্যা গরিষ্ঠকে ইলেকট্রন, আর কিছু যেহেতু অল্প সংখ্যক হোল রয়েছে তারাও তড়িৎ পরিবহন করবে। এই জন্য বলা হয় এই এন টাইপ সেমিকন্ডাক্টরে মাইনরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে হোল। এবারে আমরা এই বিশুদ্ধ সিলিকনের মধ্যে আমরা পর্যায় সারণীর তৃতীয় সারির যে মৌলগুলো রয়েছে সেগুলো মেশাবো। ধরে নেই আমরা অ্যালুমিনিয়াম মেশাবো, তাহলে আমরা যদি অ্যালুমিনিয়াম মেশাই এই রকম খুব অল্প পরিমাণে, প্রায় 1 কোটিতে একটি অ্যালুমিনিয়াম পরমাণু থাকবে, তাহলে ধরে নেই এইখানে আমরা অ্যালুমিনিয়াম মিশিয়েছি। ওকে, অ্যালুমিনিয়ামের সংখ্যা কম থাকবে। অ্যালুমিনিয়ামের কয়টা যোজনী ইলেকট্রন? 3টা যোজনী ইলেকট্রন, 1 2 3। তাহলে এইখানে তার একটা ইলেকট্রনের ঘাটতি পড়বে, তাহলে এই বন্ধনীটা তৈরি হতে একটি ইলেকট্রন থাকবে না, এইখানে একটি শূন্যতা তৈরি হবে। এইখানে একটি ইলেকট্রন থাকলে এই ইলেকট্রনটা তার সাথে বন্ধনী তৈরি করতে পারত, তাহলে এই জায়গাটা ফাঁকা আছে, মানে এইখানে একটি হোল রয়েছে। তাহলে আমরা যদি এক খণ্ড সিলিকনের মধ্যে সামান্য পরিমাণ এই অ্যালুমিনিয়ামও মেশাই আর একটা অ্যালুমিনিয়াম থেকে যদি একটা হোল তৈরি হয়, তাহলে এই রকম অসংখ্য অ্যালুমিনিয়াম পরমাণুর অসংখ্য হোল তৈরি করবে। আর এই সমযোজী বন্ধনগুলো ভেঙে কিছু মুক্ত ইলেকট্রন বেরিয়ে আসবে, যে মুক্ত ইলেকট্রনগুলো এই অসংখ্য হোলগুলোকে পূর্ণ করতে করতে সামনের দিকে অগ্রসর হবে, ফলে বর্তনীতে আমরা বেশি তড়িৎ প্রবাহ পাবো। তাহলে এই ত্রিযোজী মৌল মেশালেও কিন্তু এই অর্ধপরিবাহীগুলোর, দূষিত অর্ধপরিবাহীগুলোর পরিবাহিতা বহুগুণে বেড়ে যায়। বলতো এই হোলের চার্জ কি? আমরা জানি হোলের চার্জ হচ্ছে পজিটিভ। তাহলে এই যে আমার দূষিত অর্ধপরিবাহীটি তৈরি হলো, যার পরিবাহিতা বহুগুণে বেড়ে গেছে, এখানে ম্যাক্সিমাম তড়িৎ পরিবহন করে কে? এই হোলগুলো, কিন্তু হোলের আধিক্য বেশি, এই জন্য হোলগুলোই ম্যাক্সিমাম তড়িৎ পরিবহন করে। এই জন্য আমাদের যে অর্ধপরিবাহীটি তৈরি হয়েছে ম্যাক্সিমাম গুলোই হোল তড়িৎ পরিবহন করে। এই জন্য যেহেতু হোলের চার্জ পজিটিভ, এই জন্য এই অর্ধপরিবাহীকে বলা হয় পি টাইপ অর্ধপরিবাহী, পজিটিভ টাইপ অর্ধপরিবাহী, যেহেতু হোলগুলোর চার্জ পজিটিভ। তাহলে বলতো এই পি টাইপ অর্ধপরিবাহীতে মেজরিটি চার্জ ক্যারিয়ারকে, মানে মেজরিটি তড়িৎ পরিবহন হয় কোন চার্জের কারণে? হোলের কারণে। আর যেহেতু এই সমযোজী বন্ধনগুলো ভেঙে অল্প কিছু মুক্ত ইলেকট্রন বেরিয়ে আসে, তারাও তড়িৎ পরিবহন করে। এই জন্য পি টাইপ অর্ধপরিবাহীতে মাইনরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন। তাহলে আমাদেরকে একটু সহজ করে মনে রাখতে হবে, যদি আমরা পঞ্চযোজী মৌল মেশাই
তাহলে আমাদের তৈরি হবে এন টাইপ সেমিকন্ডাক্টর, অর্থাৎ নেগেটিভ টাইপ সেমিকন্ডাক্টর। আর নেগেটিভ টাইপ সেমিকন্ডাক্টরে ম্যাক্সিমাম তড়িৎ পরিবহন হয় ইলেকট্রনের কারণে, আর অল্প সংখ্যক তড়িৎ পরিবহন হয় হোলের কারণে। এই জন্য আমি সবগুলো ইলেকট্রন এঁকেছি। আর এই পি টাইপ সেমিকন্ডাক্টর তৈরি করতে গেলে আমরা ত্রিযুজি মৌল মেশাবো, ফলে অসংখ্য হোল তৈরি হবে এবং এই পি টাইপ অর্ধপরিবাহীতে ম্যাক্সিমাম তড়িৎ পরিবহন করে হোলগুলো, এই জন্য বলা হয় মেজরিটি চার্জ ক্যারিয়ার এখানে হোল, এবং পি টাইপ অর্ধপরিবাহীতে মাইনরিটি চার্জ ক্যারিয়ার ইলেকট্রন। তোমাকে যদি প্রশ্ন করা হয় এই যে এন টাইপ সেমিকন্ডাক্টর রয়েছে এখানে তো ইলেকট্রনের আধিক্য বেশি, তাহলে এই এন টাইপ সেমিকন্ডাক্টরের চার্জ কি, মানে এটা কি চার্জ নিউট্রাল নাকি ঋণাত্মক চার্জযুক্ত এন টাইপ সেমিকন্ডাক্টরটি, নাকি ধনাত্মক চার্জযুক্ত? কিংবা যদি এক্ষেত্রে বলা হয় পি টাইপ সেমিকন্ডাক্টরে হোলের আধিক্য বেশি, হোলগুলোর চার্জ পজিটিভ, তাহলে পি টাইপ সেমিকন্ডাক্টর কি চার্জ নিরপেক্ষ, নাকি এটা ধনাত্মক চার্জযুক্ত নাকি ঋণাত্মক চার্জযুক্ত? উত্তর হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর বলুক কিংবা পি টাইপ সেমিকন্ডাক্টর বলুক, এরা কিন্তু ঋণাত্মক চার্জেও চার্জিত না, ধনাত্মক চার্জেও চার্জিত না, এরা কিন্তু চার্জ নিরপেক্ষ অবস্থায় থাকবে। কেন? তোমার কাছে মনে হচ্ছে এখানে ইলেকট্রনের সংখ্যা বেশি, মোটেই না। খেয়াল করে দেখো, আমার ইলেকট্রনগুলো শুধু মুক্ত হয়েছে। তুমি ইমাজিন করো তো, এই সিলিকনের ক্ষেত্রে যতটা কক্ষপথে ইলেকট্রন রয়েছে নিউক্লিয়াসের ভিতরে ঠিক ততটাই প্রোটন রয়েছে সমান। আবার ইমাজিন করো তো, এই ফসফরাসের নিউক্লিয়াসের ভেতরে যতটি প্রোটন রয়েছে এই ক্লাসের ভেতরে তো ততগুলো ইলেকট্রন রয়েছে। ধরে নাও এই ফসফরাসের নিউক্লিয়াসের ভেতরে 15টি ধরো প্রোটন রয়েছে, বলো তো এইখানে এর কক্ষপথেও তো 15টা ইলেকট্রনে রয়েছে। এই ইলেকট্রনটা এই যোজনী শেল থেকে বেরিয়ে যাওয়া মানে কি? এখানে কি ইলেকট্রন কি বেড়ে গেছে? না, ইলেকট্রন তো ওই 15টাই আছে। এখানেও কিন্তু সেম। এই জন্য আমরা বলি এন টাইপ এবং পি টাইপ সেমিকন্ডাক্টর এরা তড়িৎ নিরপেক্ষ, আধান নিরপেক্ষ। পরিবাহীগুলোর ক্ষেত্রে যদি আমরা তাপমাত্রা বাড়াই তাহলে রোধের মান বাড়ে, পরিবাহিতা কমে। ব্যাখ্যা করতে গিয়ে আমরা চলতড়িৎ অধ্যায়ে বলেছিলাম কেন তাপমাত্রা বাড়ালে পরিবাহীগুলো রোধের মান বাড়ে, কারণ তাপমাত্রা বাড়ালে ইলেকট্রনগুলো সেই তাপ শোষণ করে গতিশক্তি বাড়িয়ে দেয়, ফলে যাওয়ার পথে ইলেকট্রন ইলেকট্রন কিংবা ইলেকট্রন পরমাণু সংঘর্ষের সংখ্যা বেড়ে যায়। আর সংঘর্ষ বেড়ে যাওয়া মানে বাধা বেশি পায়, আর বাধা বেশি মানে রোধ বেশি, আর রোধ বেশি মানে পরিবাহিতা কম। এই জন্য পরিবাহীগুলোর তাপমাত্রা বাড়ালে রোধের মান বেড়ে যায়। কিন্তু এই যে দূষিত অর্ধপরিবাহীগুলো রয়েছে এদের কিন্তু তাপমাত্রা যদি আমরা বাড়াই তাহলে কিন্তু রোধের মান কমে এবং পরিবাহিতা বাড়ে। অর্থাৎ পরিবাহীর উল্টা সম্পর্ক হচ্ছে অর্ধপরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রার সাথে এই রোধের সম্পর্ক। কেন এই অর্ধপরিবাহীগুলোর তাপমাত্রা বাড়ালে রোধের মান কমে? খেয়াল করে দেখো তো, এই যে আমরা অপদ্রব্য মিশিয়েছি ফসফরাস, ধরে নাও কিছু ফসফরাস পরমাণু রয়েছে ওকে এই সিলিকনের মধ্যে, আমরা যদি একটু তাপমাত্রা বাড়াই মানে একটু হিট দেই, এই রকম ফসফরাসের যোজনী শেল থেকে ধরে নাও 10টা ইলেকট্রন বেরিয়ে গেছে, তাহলে 10টা ইলেকট্রন দৌড়াবে, তড়িৎ পরিবহন করবে। আরো তো অসংখ্য ফসফরাস পরমাণু রয়েছে, তাদের যোজনী শেলে আরো তো ইলেকট্রন রয়েছে, তারা মুক্ত হতে পারেনি। আমরা যদি আরো তাপমাত্রা বাড়াই মানে তাপ বেশি দেই, তাহলে ওই যে বাকি ফসফরাস পরমাণুগুলো রয়েছে তাদের কক্ষপথ থেকে যোজনী শেল থেকে আরো কিছু মুক্ত ইলেকট্রন নির্গত হবে। অর্থাৎ ধরে নাও আগে তাপমাত্রা কম ছিল, তাপ কম দিয়েছিলাম, 10টা ফসফরাস পরমাণু থেকে 10টা ইলেকট্রন মুক্ত হয়েছে। কিন্তু আমরা যদি পরবর্তীতে তাপমাত্রা বাড়াই তাহলে ধরো 20টা ফসফরাস পরমাণু থেকে 20টা ইলেকট্রন মুক্ত হয়েছে, তাহলে এখন 20টা ইলেকট্রন তড়িৎ পরিবহন করবে, তার পরিবাহিতা বাড়বে, রোধের মান কমবে। তাহলে অর্ধপরিবাহীগুলোর ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে এই মুক্ত ইলেকট্রনের সংখ্যাও কিন্তু বাড়ে, আর মুক্ত ইলেকট্রনের সংখ্যা বাড়লে এই পরিবাহিতা বাড়ে, রোধের মান কমে। এখন তোমরা প্রশ্ন করতে পারো স্যার এই ঘটনাটা কি ঘটতেই থাকবে? আমরা অর্ধপরিবাহীর তাপমাত্রা বাড়াতেই থাকবো আর পরিবাহিতা বাড়তেই থাকবে আর রোধের মান কমতেই থাকবে? না,
ব্যাপারটা কিন্তু এই রকম না। একটা নির্দিষ্ট তাপমাত্রা পর্যন্ত এই ঘটনাটি ঘটবে, তারপরে কিন্তু আর ঘটবে না। ধরে নেই, ধরো এই মুহূর্তে এই বস্তুর তাপমাত্রা, এই সিলিকনের তাপমাত্রা ধরে নাও 20 ডিগ্রি সেলসিয়াস, ধরে নাও 10টা ইলেকট্রন মুক্ত হয়েছে এই 20 ডিগ্রিতে। ওকে, তাহলে পরিবাহিতা আছে। আমরা যদি তাপমাত্রা বাড়াই, ধরো 21 ডিগ্রি সেলসিয়াস, এবার ধরো 15টা ইলেকট্রন মুক্ত হয়েছে, তাহলে তড়িৎ পরিবাহিতা বাড়ছে, রোধের মান কমছে। তারপরে ধরো 22 ডিগ্রি সেলসিয়াস, এবারে ধরো 20টা ইলেকট্রন মুক্ত হয়েছে, পরিবাহিতা বাড়ছে, রোধের মান কমছে। এবার ধরে নাও 23 ডিগ্রি সেলসিয়াস, এবার বলো তো আরো কি মুক্ত ইলেকট্রনের সংখ্যা বাড়বে? না, ধরো 20টা ফসফরাস পরমাণু ছিল, 20টা থেকে 20টা ইলেকট্রনই মুক্ত হয়েছে। তাহলে এরপরে তুমি এই 23-এর পরে আর যতই তাপমাত্রা বাড়াও, মুক্ত ইলেকট্রনের সংখ্যা বাড়বে না। তাহলে তাপমাত্রা বাড়ালে ওই 20টা ইলেকট্রন তাপ শোষণ করে শুধু তার গতিশক্তি বাড়িয়ে দেবে, তখন কিন্তু সংঘর্ষ বেড়ে যাবে, রোধের মান বেড়ে যাবে। তখন কিন্তু যতই তাপমাত্রা বাড়াও আর পরিবাহিতা বাড়বে না, বরঞ্চ পরিবাহিতা কমবে, অর্থাৎ রোধের মান বাড়বে। তাহলে যে তাপমাত্রা, সর্বোচ্চ যে তাপমাত্রা পর্যন্ত কোনো একটি অর্ধপরিবাহী তাপমাত্রা বাড়ালে রোধের মান কমে, কিন্তু সেই তাপমাত্রা যদি তুমি ক্রস করে চলে যাও, তখন যতই তাপমাত্রা বাড়াও রোধের মানও কিন্তু বাড়ে, অর্থাৎ এই পরিবাহীর মতো আচরণ করে। ওই তাপমাত্রাকে বলা হয় ক্রিটিক্যাল টেম্পারেচার, বা আমরা সংক্ষেপে টিসি দিয়ে প্রকাশ করে থাকি। আমরা যদি একটা গ্রাফ দেখার চেষ্টা করি এই অর্ধপরিবাহীগুলোর ক্ষেত্রে, ধরে নাও আমরা এক্স অক্ষের দিকে তাপমাত্রা বসিয়েছি, তাপমাত্রা বাড়াবো, এবং ওয়াই অক্ষের দিকে আমরা রোধ বসিয়েছি। তাহলে আমাকে বলো তো, যখন তাপমাত্রা কম তখন একটা রোধের মান রয়েছে। ওকে, রোধের মানও হবে, রোধের মান তখন বেশি, কারণ পরিবাহিতা কম। এবারে আমরা তাপমাত্রা যদি একটু বাড়াই, বলতো তাপমাত্রা বাড়ালে মুক্ত ইলেকট্রনের সংখ্যা বাড়বে, পরিবাহিতা বাড়বে, রোধের মান কমবে, তাহলে রোধের মান কিন্তু কমবে। আরো তাপমাত্রা বাড়াও, রোধের মান কমবে, আরো তাপমাত্রা বাড়াও, রোধের মান কমবে। ওকে, এরপরে আমরা আরো যদি তাপমাত্রা বাড়াই, রোধের মান কমবে। এরপরে আরো যত তাপমাত্রা বাড়াবো আর মুক্ত ইলেকট্রনের সংখ্যা বাড়বে না, এবার শুধু সংঘর্ষ বাড়বে, ফলে রোধের মান কিন্তু এবার বাড়া শুরু হবে। তাহলে গ্রাফটা আমরা এই রকম একটি গ্রাফ পাবো। ওকে, তাহলে বলো তো এর আগ পর্যন্ত, এই টেম্পারেচারের আগ পর্যন্ত দেখো রোধের মান কমছে, তারপরে এই তাপমাত্রার পরে দেখো রোধের মান বাড়ছে তাপমাত্রা বাড়ার সাথে সাথে, অর্থাৎ পরিবাহীর মতো আচরণ হয়েছে। এই যে এই তাপমাত্রার পরে এই যে তাপমাত্রায় এই ঘটনাটি ঘটেছে, এই তাপমাত্রার নাম হচ্ছে ক্রিটিক্যাল টেম্পারেচার বা টিসি। তাহলে এই তাপমাত্রার আগ পর্যন্ত এটা অর্ধপরিবাহীর মতো আচরণ হবে, আর এই টিসি এর পরে এটা কিন্তু পরিবাহীর মতো আচরণ করবে, অর্থাৎ ক্রিটিক্যাল তাপমাত্রার পরে কোনো একটি অর্ধপরিবাহী পরিবাহীর মতো আচরণ করে। আমরা যদি তাপমাত্রার সাথে এই পরিবাহিতার সম্পর্ক দেখি, বলতো রোধের সাথে যদি এই সম্পর্ক হয়, তাহলে পরিবাহিতার সাথে উল্টা সম্পর্ক হবে। যখন তাপমাত্রা কম তখন রোধের মান বেশি, তখন পরিবাহিতা কম অল্প। তাপমাত্রা বাড়াও, বলতো রোধের মান কমবে, পরিবাহিতা বাড়বে, বেড়ে একটা সর্বোচ্চ মানে পৌঁছাবে। তারপরে আরো যত তুমি তাপমাত্রা বাড়াবে, এবার কিন্তু রোধের মান বাড়া শুরু হবে, পরিবাহিতা কমা শুরু হবে, অর্থাৎ এই রকম একটি আমরা গ্রাফ পাবো, এর উল্টা গ্রাফ পাবো। তাহলে এই যে তাপমাত্রায় এই ঘটনাটি ঘটেছে, এটার নাম হচ্ছে টিসি। এই সিঙ্গেল এন টাইপ সেমিকন্ডাক্টর কিংবা সিঙ্গেল পি টাইপ সেমিকন্ডাক্টর এরা কোনো কার্য সম্পাদন করতে পারে না, অর্থাৎ শুধু এন টাইপ দিয়ে আমরা কিছু করতে পারবো না, কিংবা শুধু পি টাইপ দিয়ে আমরা কিছু করতে পারবো না। এদেরকে এই এন টাইপ আর পি টাইপকে জোড়া লাগাতে হবে, অর্থাৎ একটি এন টাইপ এবং একটি পি টাইপকে যদি আমরা জোড়া লাগালে আমাদের ডায়োড তৈরি হবে, পি এন জাংশন ডায়োড বলা হয়। আর দুটি এন টাইপের মাঝে একটি যদি পি টাইপ লাগাই, অর্থাৎ এন পি এন, কিংবা দুটি পি টাইপের মাঝে আমরা যদি একটি এন টাইপ লাগাই, অর্থাৎ পি এন পি লাগালে আমরা আরেকটা কম্পোনেন্ট তৈরি করব, আরেকটা কম্পোনেন্ট পাবো। এই কম্পোনেন্ট বা এই উপাদানটিকে বলা হয় ট্রানজিস্টর।